students, today I am going to start DNA replication. What is DNA replication? DNA replication is a process by which DNA makes a copy of itself during cell division. মানে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে একটা প্রসেস যেখানে ডিএনএ নিজের মানে কপি তৈরি করে, নিজের কপি তৈরি করে। আর যদি আরো ভালো করে বলতে চাই, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস যেটা হচ্ছে ডিএনএ দুটো আইডেন্টিক্যাল রেপ্লিকা তৈরি করে, যার মধ্যে যেটা যেটা তৈরি হয় অরিজিনাল ডিএনএ থেকে। মানে অরিজিনাল থেকে আরো তৈরি হচ্ছে, মানে একটা থেকে একটা তৈরি হচ্ছে, আর একটা থেকে একটা তৈরি হচ্ছে। ওকে, আর এই শেপটা কিরকম হয় আমাদের ইউক্যারিওটিক যে সেল আছে, মেনলি আমি হিউম্যানদের কথাই বলছি। ইউক্যারিওটিক যারা সেল আছে, বাকিদের ক্ষেত্রেও ওয়াই শেপড রেপ্লিকেশন ফর্ক দেখা যায়। ওয়াই শেপড রেপ্লিকেশন ফর্ক যখন আনজিপ হয় তখন আস্তে আস্তে এটা লাস্ট যখন একদম পুরো আনজিপ হয়ে ডিএনএটা দেখা যায়, সেটা একদম ওয়াই শেপড রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। তো এই জন্য ডিএনএ রেপ্লিকেশন ইউক্যারিওটের ক্ষেত্রে হয় ওয়াই শেপড, আর প্রোক্যারিওটের ক্ষেত্রে হয় থিটা টাইপের শেপ। আমি সবই দেখাবো যে কোনগুলো হচ্ছে কি হচ্ছে। ফার্স্ট আমরা বললাম যে ডিএনএ রেপ্লিকেশন কি, দেন আমরা এবার জানবো ডিএনএ রেপ্লিকেশনে কি কি মেথড আছে। ডিএনএ রেপ্লিকেশনে তিনটে মেথড আছে। ফার্স্ট মেথড হচ্ছে কনজারভেটিভ মেথড, দেন হচ্ছে ডিসপারসিভ মেথড, দেন হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড। ফার্স্ট কি বলছি আমরা, ফার্স্ট হচ্ছে কনজারভেটিভ মেথড, দেন ডিসপারসিভ মেথড, দেন হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড। এই যে কনজারভেটিভ মেথড মানে যদি আমি এখন ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস বলি, এইরকম প্রসেস হয়। যদি এরকম ডিএনএ হয় আর এর যদি রেপ্লিকেশন হয়, তাহলে রেপ্লিকেশনটা হবে হচ্ছে এরকম। মানে কনজারভেটিভ মানে মেন প্যারেন্টাল ডিএনএ থেকে এবার তো ডটার ডিএনএ তৈরি হবে। কি করে তৈরি হবে? সেম, মানে যে ডিএনএ রেপ্লিকেশনের পরে যে ডিএনএ কপি তৈরি হবে, সেই কপিটা ঠিক এই রকম দেখতে হবে। মানে কপিটা দেখতে হয়ে যাবে ঠিক, মানে প্যারেন্ট ডিএনএ পুরো আলাদা, ডটার ডিএনএ বা কপিস ডিএনএ সেটা পুরোটা আলাদা। মানে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা হচ্ছে কনজারভেটিভ মেথড। কনজারভেটিভ মেথডে কি বলছে যে ডিএনএ রেপ্লিকেশনের পরে মেইন ডিএনএ থেকে যখন রেপ্লিকেশন হচ্ছে, তখন যে প্যারেন্টাল ডিএনএটা আছে সেটা একই থেকে যাচ্ছে, আর ডটার ডিএনএটা তাদের নিজেদের মধ্যে রেপ্লিকেট করছে আস্তে আস্তে এদের সঙ্গে এরকম করে। এইবার যদি ডিসপারসিভ ডিএনএ মেথডে যায়, তখন ডিসপারসিভে কি হবে? ডিসপারসিভ ডিএনএ মেথড বলছে যে মেন যে ডিএনএ আছে, আমি একটা থেকেই দেখাচ্ছি, এই যে এটা মেন ডিএনএ থেকে যখন ডিসপারসিভ মেথড যেটা আছে, ডিসপারসিভ মেথডে বলা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন তো হচ্ছে, রেপ্লিকেশন হয়ে এইবার ডিসপার্স করে যাচ্ছে, মানে এর মধ্যে মিশে যাচ্ছে। মানে ডটার সেলগুলো এর মধ্যে ডিসপার্স হয়ে যাচ্ছে, এর মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, এর মধ্যে মিশে যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে আস্তে আস্তে মিশে যাচ্ছে ডটার সেলগুলো। এটাকে বলে হচ্ছে ডিসপারসিভ মেথড।
আর একটা কি আছে, আর একটা আছে সেমি কনজারভেটিভ মেথড। সেমি কনজারভেটিভ মেথডে কি বলা হচ্ছে, যে মেন ডিএনএ থেকে যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে তখন যে ডাবল হেলিক্স তৈরি হচ্ছে ডিএনএ, সেটা একটাই থাকছে প্যারেন্ট, মানে হাফ থাকছে প্যারেন্টেরাল আর হাফ থাকছে ডটার। ওকে, এইখানেও সেম হয়েছে, এখানে 8টা স্ট্র্যান্ড হতো, আর একটা ডিএনএ হতো, একটা ডিএনএ এখানে হয়নি, সেম। আর সেমি কনজারভেটিভে যেটা বলা হচ্ছে যে যে প্যারেন্টেরাল ডিএনএ আছে, প্যারেন্টেরাল ডিএনএ হাফ থাকবে, আর ডটার যে কপি তৈরি হয়েছে সেই ডিএনএ হাফ থাকবে, টোটাল হয়ে ডাবল হেলিক্স ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে। এটাতেও তাই, ডাবল হেলিক্স ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে। তো এইবার তারপরে পরীক্ষা করে দেখা হয়েছে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের এইটা জানা গেছে যে ডিএনএ রেপ্লিকেশন যেটা হয় সেটা সেমি কনজারভেটিভই প্রসেস। কেন সেমি কনজারভেটিভ প্রসেস? এটা আমাদের বিভিন্ন রকম এক্সামিনেশন করা হয়েছে, এক্সপেরিমেন্ট করা হয়েছে, এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গেছে মেসেলসন আর স্ট্যালস এক্সপেরিমেন্ট বলে ওটাকে, ঠিক আছে। মেসেলসন অ্যান্ড স্ট্যালের যে এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা যায় যে ডিএনএ হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেস। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেসেই হয়, কনজারভেটিভ বা ডিসপারসিভ প্রসেসে হয় না। কি করে বোঝা গেছে? ওনারা একটা এক্সপেরিমেন্ট করেছিল। কি এক্সপেরিমেন্ট করেছিল? ওনারা এক্সপেরিমেন্ট করেছিল যে আমাদের যে হেভি আইসোটোপ আছে, হেভি আইসোটোপ মানে ওনারা এক্সপেরিমেন্ট করেছিল দুটো রেডিও আইসোটোপের মধ্যে। একটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন যেটা হচ্ছে 15N15, আর একটা যেটা হচ্ছে আর একটা নাইট্রোজেন N14। তো নাইট্রোজেন N15 আর N14 এর মধ্যে ওনারা এক্সপেরিমেন্ট করেছিল। এই এক্সপেরিমেন্টের পরে যখন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশনের পরে দেখা গেছে যে যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে সেই ডিএনএ রেপ্লিকেশনটা কিছুটা এরকম হয়। ডিএনএ রেপ্লিকেশনে হওয়ার পরে কিছুটা এইরকম হয়। এটা কি? এটা হচ্ছে হেভি যে আইসোটোপটা আছে সেটা যদি মাদার ডিএনএ ধরি, এটা হচ্ছে N15, N15, এটা N14, এটাও N14, এটাও সেম N15, N15, আর এটা N14, এটাও N14। তো কি দেখা গেছে যে ওরা যখন এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট করার পরে যে রেজাল্টটা পেয়েছে, রেজাল্ট পাওয়ার পরে ওনারা দেখতে পেয়েছে যে ডিএনএ রেপ্লিকেশন ইন্ডিকেট করছে সেমি কনজারভেটিভ প্রসেসকে। সেমি কনজারভেটিভ মানে হাফ পোর্শন থাকবে প্যারেন্টাল, হাফ পোর্শন থাকবে ডটার একটা স্ট্র্যান্ডে, আবার আর একটা স্ট্র্যান্ডেও সেম হাফ পোর্শন থাকবে প্যারেন্টাল, হাফ পোর্শন থাকবে ডটার। তো এই নিয়ে ওনারা বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেস। তো এই সেমি কনজারভেটিভ প্রসেসের কিছু কিছু আমাদের প্রসেসের স্টেপ আছে, যে স্টেপগুলোর মাধ্যমে এই ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হয়। ফার্স্ট স্টেপ যদি আমরা জানতে চাই ডিএনএ রেপ্লিকেশন স্টেপ, ডিএনএ রেপ্লিকেশন স্টেপস, ডিএনএ রেপ্লিকেশনের স্টেপ হচ্ছে ফার্স্ট, আমি নামগুলো আগে বলে নিই, কেননা আমি যখন স্টেপগুলো সম্বন্ধে বলবো তাহলে সুবিধা হবে। টোটাল দেখা গেছে মেনলি হচ্ছে 3টে স্টেপ।
মেন আমাদের যে স্টেপগুলো আছে তার মধ্যে হচ্ছে তিনটে স্টেপ, একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা হচ্ছে চেন ইলংগেশন, একটা হচ্ছে টার্মিনেশন। ইনিশিয়েশন, চেন ইলংগেশন, টার্মিনেশন, এই তিনটের মধ্যে আমরা আবার কিছুটা ভাগ করে বলতে চেয়েছি যাতে মনে থাকে, যাতে মেমোরাইজ করতে সুবিধা হয় আর যাতে মনে রাখতে সুবিধা হয়। তো ফার্স্ট স্টেপ হচ্ছে নিউক্লিওটাইড অ্যাক্টিভেশন। অল যে নিউক্লিওটাইডস আছে ওগুলোকে অ্যাক্টিভেশন করা দরকার আছে। ফার্স্ট আমাদের তাহলে কি, ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের স্টেপগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখাবো। ফার্স্ট হচ্ছে আমাদের নিউক্লিওটাইডস অ্যাক্টিভেশন। নিউক্লিওটাইড অ্যাক্টিভেশন মানে এটাকে আমরা ডিএনটিপিস বলতে পারি। ওকে, আচ্ছা, নিউক্লিওটাইড যে অ্যাক্টিভেশন হবে, এই নিউক্লিওটাইড অ্যাক্টিভেশনের জন্য আমাদের যে বিভিন্ন রকমের যে ইনঅ্যাক্টিভ মেটেরিয়ালগুলো আছে তাদেরকে অ্যাক্টিভ করছি আমরা। তো ইনঅ্যাক্টিভ কি কি আছে সেগুলো আমাদের আগে জানতে হবে। ফার্স্ট আছে আমাদের ডি অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, ডি গুয়ানিন মনোফসফেট, ডি সাইটোসিন মনোফসফেট, আর কি বলেছি, আর হচ্ছে ডি থাইমিন মনোফসফেট। এইগুলো কি হচ্ছে, এইগুলো এটিপি থ্রুতে প্লাস ফসফোরাইলেজ, ফসফোরাইলেজ, এগুলো এটিপি থ্রুতে আর ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে ডি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডি গুয়ানিন গুয়ানিন ট্রাইফসফেট, ডি সাইটোসিন, ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট, আর এটা হচ্ছে আমাদের থাইমিন ট্রাইফসফেট। এটা অ্যাক্টিভ হচ্ছে। এটা কি, এটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। এগুলোকে প্রথমে অ্যাক্টিভ করা হলো। এবার এটিপি এইখানে কে দেয়, এখানে এটিপি এইখানে আমাদের কে ইয়ে করে, এটিপি আমাদের বিভিন্ন রকম যে আমাদের ফসফোরাইলেজ যে এনজাইম আছে, আমাদের ফসফোরাইলেজ এনজাইম কি করে, অক্সিজেন মলিকিউলগুলোকে ক্যাপচারিং করতে সাহায্য করে বা অক্সিজেন মলিকিউলগুলোকে বাইন্ড করতে সাহায্য করে। যার জন্য কি হয়, তার জন্য আমাদের বিভিন্ন রকম যে গ্লুকোজ আছে, গ্লুকোজ হচ্ছে আমাদের তৈরি হয়, প্লাস যে গ্লুকোজ তৈরি ওটা এটিপি ফর্মেশন করে। এটিপি ফর্মেশন হয়ে আমাদের কি হয়, আমাদের এগুলো এনার্জেটাইজ করতে পারি আমরা। ওকে, দেন আমরা কি পড়বো, আমরা পড়বো হোয়াট ইজ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, মানে আমরা ডিএনএ এর কোন অরিজিনটাকে আমরা রেপ্লিকেট করব। দেন আমরা কি করছি, আমরা বলতে চাইছি হোয়াট ইজ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, আমরা কোন অরিজিনটাকে হচ্ছে রেপ্লিকেট করব, আমরা কোন অরিজিনটাকে রেপ্লিকেট করব সেটা আমরা এখন দেখব। সেকেন্ড আমরা কি বললাম, সেকেন্ড হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন, কোন অরিজিন আছে যেটার জন্য কোন অরিজিনটাকে আমরা রেপ্লিকেট করব। মানে যদি ডিএনএ এইরকম হয়, ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স স্ট্রাকচার, এর আমরা কোন স্ট্র্যান্ডটাকে হচ্ছে আমরা রেপ্লিকেট করব। যদি আমরা চাই যে আমরা ডিএনএ এর যদি আমরা চাই, এটা আমি এমনি সিম্পল আঁকছি,
আমরা যদি চাই যে আমরা ডিএনএ এর এই পোর্শনটাকে রেপ্লিকেট করব, তাহলে এই পোর্শনটাকে আমাদের নিতে হবে, কাট করতে হবে, ইনসিশন করতে হবে। ওকে, যাতে এইটা আনওয়াইন্ডিং হতে পারে, যাতে এটা খুলতে পারে। তো ফার্স্ট আমাদের কি হলো, এটা অরিজিন অফ রেপ্লিকেশন আমরা খুঁজে বার করলাম। এইবার অরিজিন অফ রেপ্লিকেশনের ব্যাপারে হচ্ছে, এইবার সব থেকে বড় কথা যে প্রোক্যারিওটাকে আমরা বলেছিলাম যে থিটা শেপের রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, আর ইউক্যারিওটাকে আমাদের ওয়াই শেপ রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। যদি এরকম রেপ্লিকেশন যদি হচ্ছে যেটা প্রোক্যারিওটাকে হয়, প্রোক্যারিওটাকে কি হয়, প্রোক্যারিওটাকে পুরোটাই এইরকম শেপের রেপ্লিকেশন তৈরি হয়, এইরকম শেপের রেপ্লিকেশন তৈরি হয়, কাইন্ড অফ এরকম শেপের রেপ্লিকেশন, পুরোটা থিটা, ওটা থিটা শেপের রেপ্লিকেশন তৈরি হয় এরকম। আর যেটা হচ্ছে আমাদের এটা হয় হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনের একটা জিনিস আগে বলেই ছিল, সে বলার আগে আমাদের যে প্রোক্যারিওটিক আছে, আমাদের যে প্রোক্যারিওটিক সেল আছে, প্রোক্যারিওটিক সেলের আমাদের যে অরিজিন আছে, অরিজিন অফ যে রেপ্লিকেশন আছে, অরিজিন আছে আমাদের, অরিজিন হচ্ছে আমাদের প্রোক্যারিওটিকের রেপ্লিকেশন ফর্ক বা যেটা আছে সেটা খুব স্মল হয়। তো একদম আমরা জানি যে কোন আমাদের রেপ্লিকেশন যেটা হবে সেটা পুরো পুরো জায়গাটা নিয়েই হবে। রেপ্লিকেশন যে হবে কোনো একটা সাইড থেকে হবে না। এই যে অরিজিন আছে, অরিজিনটা যেহেতু স্মল, সেহেতু পুরোটা থেকেই হবে। আর ইউক্যারিওটিকে কি হবে, ইউক্যারিওটিকে কি হবে, ইউক্যারিওটিকে অরিজিন যেটা আছে, অরিজিনটা অনেকটা বড়, বিগ, যার জন্য কি হবে, এর মাল্টিপল জায়গা থেকে রেপ্লিকেশন হতে পারে, মাল্টিপল রেপ্লিকেশন হতে পারে। তো প্রোক্যারিওটিকে কি হবে, আমরা কি বললাম, যদি এইরকমটা যদি আমাদের রেপ্লিকেশন হয়, দেন রেপ্লিকেশনটা হবে পুরোটাই থিটা শেপের রেপ্লিকেশন, যেহেতু সিঙ্গেল সেল, সিঙ্গেল অরিজিন, তো এই জন্য সিঙ্গেল একদম পুরো রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশনে কোনো ইয়ে হবে না, চেঞ্জ হবে না, যেহেতু বড় না অরিজিনটা। অরিজিন যদি এবার বড় হয়, এবার যদি আমরা বলছি অরিজিন যদি বড় হয়, দেন কি হবে, এই যদি অরিজিনটা বড় হয়, এরকম ওয়াই শেপের রেপ্লিকেশন ফর্ক, এরকম ওয়াই শেপের রেপ্লিকেশন ফর্ক তৈরি করবে। এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইউক্যারিওটিক, আর এটা হচ্ছে প্রোক্যারিওটিক। এটাকে এই জন্য বলে থিটা শেপড রেপ্লিকেশন ফর্ক, আর এই জন্য আমাদের ইউক্যারিওটিকের এটাকে বলে ওয়াই শেপড রেপ্লিকেশন ফর্ক। ওকে, আমরা দেখবো কি করে ওয়াই শেপটা আসছে। অরিজিন আমরা খুঁজে পেয়ে গেলাম, এরপরে কি কাজ, এরপরে ওটাকে হচ্ছে ওই নিকটাকে নেওয়া, কাট করা আর ইনসিশন করা, করে আমরা দেখব। তাহলে নেক্সট এবার এরপরের স্টেপ কি হবে, এর পরের স্টেপ হবে নিক কাট ইনসিশন ইন ডিএনএ। এইটাই কে সাহায্য করবে, এইটাই যে এনজাইমটা সাহায্য করবে, সেটাকে বলে এন্ডোনিউক্লিয়াস। এই এন্ডোনিউক্লিয়াস কি করবে, কাটতে সাহায্য করবে। এই যে আমাদের যে অরিজিনটা আছে, আমাদের যে অরিজিনটাকে কাটতে হবে, যে অরিজিনটাকে আমাদের নিয়ে আমাদের যে অরিজিনটাকে কাটতে হবে, সেই অরিজিনটাকে কি করবে, সেই অরিজিনটাকে এখান থেকে কেটে নেবে। আমাদের এই জায়গাটাকে পুরোটা কেটে নেবে।
ওকে, এটা কি করবে? এটা করবে হচ্ছে নিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস এই কাজটা করবে। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আনওয়াইন্ডিং বা আনজিপিং। মানে আমাদের যদি আমরা যখন আমরা চেন খুলি যেরকম আনজিপ হয় বা যেটাকে বলি আমরা আনওয়াইন্ডিং হয়, ওকে, সেরকম আনওয়াইন্ডিং করতে হবে। তো দেন তারপরের স্টেপ কি তাহলে? এর পরের স্টেপ হচ্ছে 4 নম্বর স্টেপ হচ্ছে আনওয়াইন্ডিং or unzipping of DNA। এই আনওয়াইন্ডিং বা আনজিপিং অফ ডিএনএ কে কাজ করবে এর ওপরে? এর ওপর কাজ করবে হচ্ছে আমাদের ডিএনএ হেলিকেজ বা যেটাকে আমরা রেপ প্রোটিন বলি, আরইপি, রেপ প্রোটিন। ওকে, এই রেপ প্রোটিনটা হচ্ছে বা ডিএনএ হেলিকেজ নামে যেটা পরিচিত, এই ডিএনএ হেলিকেজও আমাদের আনওয়াইন্ডিং করতে সাহায্য করে। কি করবে? ও শেপটাকে এইবার আনওয়াইন্ড করছে। এবার ও শেপটাকে কি করে দিল? ওই জায়গাটাকে পুরো আনজিপ আনজিপ করে দিল, আনজিপ করে দিল। এইবার আনজিপ করে দেওয়ার পরে কি হবে? এটাও কি করে দিল? এইখানে গিয়ে কাট করে দিল। এখানে কাট মানে এন্ডোনিউক্লিয়াস তো কাট অলরেডি করে দিয়েছে। দেন আনজিপ করে দিল কে? ডিএনএ হেলিকেজ, ডিএনএ হেলিকেজ और रेप प्रोटीन। ডিএনএ হেলিকেজ और রেপ প্রোটিন কি করলো? ওটাকে আনওয়াইন্ডিং বা আনজিপিং করে দিল। কি আনওয়াইন্ডিং বা আনজিপিং হয়ে গেল। দেন এরপরে কি হবে? এরপরের স্টেপ হচ্ছে বাইন্ড দ্য এসএসবিপি, বাইন্ডিং দ্য SSBP. What is SSBP? Single stranded binding protein। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন কি করবে? কেন সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন আমরা দেব? তার কারণ যে পোর্শনটা আনওয়াইন্ডিং হয়েছে বা যে পোর্শনটা খুলে গেছে, সেই পোর্শনটা আবার কয়েলিংও হয়ে যেতে পারে, মানে আবার জড়িয়ে যেতেও পারে, আবার হেলিক্যাল ফর্মেও চলে আসতে পারে। সেটা যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করছে। সেই এই যে যেটা হচ্ছে আমাদের আনওয়াইন্ড হলো, এই যে আনওয়াইন্ড হলো যে পোর্শনটা, এই পোর্শনটা যাতে কোনোভাবে আবার কয়েলিং হয়ে যায় না, কয়েলিং না হয়ে হেলিক্স ফর্মে আবার না চলে আসে, হেলিক্যাল স্ট্রাকচার যাতে আবার না হয়ে যায়, এখানে এই জন্য কি হলো? এখানে এই জন্য সিঙ্গেল এসএসবিপি গিয়ে বসে গেল। এই এসএসবিপি গিয়ে কি করলো? এই যে যে খোলা অবস্থায় যে জায়গাটা আছে একে এরকম পজিশনেই রাখার জন্য একে আমাদের স্ট্যান্ডের যে আমাদের যে ডিএনএর যে স্ট্র্যান্ড আছে, স্ট্র্যান্ডটাকে ওর আনওয়াইন্ডিং যে পোর্শনে আছে খুলে যাওয়া, তাকে সেই পোর্শনে রাখার জন্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, মানে এই স্ট্র্যান্ডটাকে এক জায়গায় রাখার জন্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন গিয়ে বাইন্ডিং করলো, এতে আর তার আগের ফেজে না ফিরে যেতে পারে। এরপরের স্টেপ কি? এরপরের স্টেপ হচ্ছে আমাদের রিলিজ অফ টেনশন, রিলিজ অফ দ্য টেনশন কস্ট ডিউ টু দ্য আনওয়াইন্ডিং অফ ডিএনএ। ডিএনএ আনওয়াইন্ডিং হওয়ার জন্য আমরা যদি কোনো একটা দড়িকে এরকম করে, যখন আমরা কোনো একটা যেটা পেঁচানো দড়ি থাকে, সেই দড়িকে যখন আমরা টেনে খুলি, তখন কি হয়? আমাদের ওপরের যে ভাগগুলো থাকে সেই ভাগগুলো আরো বেশি জড়ো হয়ে যায়,
যে ফাঁকা ফাঁকা থাকে জায়গাটা, ওগুলো আরো বেশি জড়ো হয়ে যায়। কেন? কেন ওগুলো আমাদের টান পড়ছে বলে। আমাদের যখন আমরা কোনো দড়ি খুলছি, দড়ি খোলার সময় যদি খুব ভালো করে টান দিই, তাহলে ওপরের জিনিসগুলো আরো বেশি জড়ো হয়ে যায়। ওই জড়ো জিনিসটা হয়ে যাওয়ার ফলে এখানে এবার দড়ির তো না একটা জোর আছে, এই ডিএনএ যদি, এবার ডিএনএ হচ্ছে খুবই স্মল পার্টিকেল। এই ডিএনএ যদি হচ্ছে খুব জোরে এরকম টেনশন তৈরি হয়ে যায় বা ওরকম জড়ো হয়ে যায়, ওটা কি হতে পারে, ওটা নষ্ট হয়ে যেতে পারে, ওটা ছিঁড়ে যেতে পারে, ওই পোর্শনটা পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে গেলে প্রবলেম। এইবার অনেকে বলতে পারে যে ছিঁড়ে গেলে কেন, একটা ডিএনএ না, ওরকম তৈরি হলে তো অনেক ডিএনএর সঙ্গে হতে পারে, তো আমাদের ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হবে না। যার জন্য কি করতে হবে, তার সঙ্গে কিছু একটা কাজ করাতে হবে। কি কাজ করা হবে, আগে হেডিং লিখে নিই, যে রিলিজ অফ টেনশন caused due to unwinding of DNA। এই আনওয়াইন্ডিং অফ ডিএনএ হওয়ার ফলে যে টেনশনটা তৈরি হয়েছে, এই টেনশনটাকে রিলিজ করাতে হবে। মানে ডিএনএটা আনওয়াইন্ডিং করে এসএসবিপি দেওয়ার পরে এরকম হয়ে গেছে, দেওয়ার পরে একদম এরকম এরকম পুরো শেপে চলে এসছে, একদম একদম জড়ো হয়ে গেছে। তো এই জিনিসটাকে, এই টেনশনটাকে রিলিজ করাতে হবে। কে রিলিজ করবে? টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ, বা এই টোপো আইসোমারেজের আরেকটা নাম আছে ডিএনএ গাইরেজ। এই টোপো আইসোমারেজকে ডিএনএ গাইরেজও বলা হয়। এ কি করবে, এ আবার জিনিসটাকে ভালো পজিশনে নিয়ে চলে আসবে, আবার জিনিসটাকে স্মুথলি নিয়ে চলে আসবে। ওকে, এই যে আবার আগের পজিশনে নিয়ে চলে এলো, এটাকে বলে রিলিজ অফ টেনশন ইন ডিএনএ। ওকে, এরপরে কি হবে, এরপরে হবে ফরমেশন অফ আরএনএ প্রাইমার। ওকে, এরপরে তৈরি হবে ফরমেশন অফ আরএনএ প্রাইমার। তো আমরা দেখাবো কি করে ফরমেশনটা হচ্ছে। এরপরে হবে ফরমেশন এরপরে হচ্ছে কি, এরপরে স্টেপ হচ্ছে 7 নম্বর, ফরমেশন অফ আরএনএ প্রাইমার। ফরমেশন অফ আরএনএ যে প্রাইমার আছে, এই ফরমেশন অফ আরএনএ প্রাইমারে কি হবে, এই ফরমেশন অফ আরএনএ প্রাইমার তৈরি হবে যে প্রাইমারগুলো আবার যে সেলগুলো আনওয়াইন্ডিং হলো বা স্ট্যান্ডের যে পোর্শনগুলো আনওয়াইন্ডিং হলো, সেগুলো থেকে যাতে আরো বেশি প্রাইমার যুক্ত হয়ে একটা নতুন স্ট্র্যান্ড, ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করতে পারে বা নতুন ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস করতে পারে। তো ফরমেশন অফ আরএনএ প্রাইমার কি করে তৈরি হবে, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ না, ডিএনএ প্রাইমেজ তৈরি করবে। ডিএনএ প্রাইমেজ আরএনএ প্রাইমারকে তৈরি করবে। এই আরএনএ প্রাইমারকে কে তৈরি করবে, ডিএনএ প্রাইমেজ। এই ডিএনএ প্রাইমেজ আরএনএ প্রাইমারকে তৈরি করবে। তৈরি করে কি করবে, এই যে আমরা এখন দেখব, এইটা 3 ড্যাশ, এটা যদি 3 ড্যাশ হয়, এটা যদি 3 ড্যাশ থেকে শুরু হয়, এটা অবভিয়াসলি 5 ড্যাশ। আর আমাদের যে এই পোর্শনটা আছে, এটা হবে 5 ড্যাশ, এটা হবে 3 ড্যাশ। ওকে, আর আমাদের আরএনএ প্রাইমারের সব থেকে বড় ক্যারেক্টার বা যেটা আমরা বলি যে বৈশিষ্ট্য,
সেটা হলো ও 3' থেকেই লাগতে শুরু হয়, 3' থেকেই ও নতুন ডিএনএ স্ট্র্যান্ড হিসাবে লাগতে শুরু হয়। থ্রি আমাদের 3' ছাড়া আমাদের যে ডিএনএ যে স্ট্র্যান্ড আছে 3' ছাড়া আরএনএ প্রাইমার লাগতে চায় না। তো এই যে আরএনএ প্রাইমার যে এইখানে বসবে, এটা 3' থেকে শুরু হবে। এবার আরএনএ প্রাইমার যদি এখানে 3' থেকে শুরু হয়, তার মানে এই যে নতুন স্ট্র্যান্ডটা আরএনএ প্রাইমার হিসাবে লাগছে সেটা 5' হয়ে যাবে। মানে এইটা আছে 3' থেকে শুরু, নতুন যে স্ট্র্যান্ডটা আরএনএ প্রাইমার হিসাবে লিখে এখানে যে কন্টিনিউয়াস যেটা স্ট্র্যান্ড তৈরি করবে, এটা হবে 5' থেকে, 5' থেকে শুরু করে বাকি 3 অবধি যাবে সেটা। আর এইটা কি হবে, হ্যাঁ আগে এটা করে নিই। হ্যাঁ, তো সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 3' বলছি 3' থেকে যেটা শুরু হচ্ছে আরএনএ প্রাইমার যে হচ্ছে এখানে ফরমেশন শুরু হয়ে এখানে স্ট্যান্ডে যুক্ত হচ্ছে আস্তে আস্তে, এটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াস স্ট্যান্ড, কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বা লিডিং স্ট্র্যান্ড অর লিডিং স্ট্র্যান্ড। আর যেহেতু 5' থেকেও লাগতে পারে না, সেহেতু ও হচ্ছে কিছু ফ্র্যাগমেন্টে লাগতে শুরু করে। মানে এইটা এর মতো কন্টিনিউয়াস হয় না, এটা ডিসকন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস মানে এইখানে কিছুটা লাগলো, এইখানে কিছুটা লাগলো, লাইক আরএনএ প্রাইমার হচ্ছে কুম্ভ, মানে চিউনির মতো হয়, তো এরকম এরকম জায়গায় লাগবে। তো কি হবে, তো এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস হয়, ডিসকন্টিনিউয়াস। এইটা আস্তে আস্তে আমাদের ডিএনএ লাইগেজ হচ্ছে পুরো এই জায়গাটাকে ভর্তি করে দেয়, একদম পুরো স্ট্র্যান্ড তৈরি করে ফেলে এই একদম যে জায়গাগুলো বাদ রয়ে গেছে, সেটা আমরা পরে আসছি। কিন্তু এই যে প্রসেসটা তৈরি হলো, এই প্রসেসটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড, বা এটাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং করছে। আমরা যদি পাবজি খেলি তখন যদি কোনো খুব স্লো চলে গেমটা, বা আমাদের যদি ঠিকঠাক মতো গুলি চলে না বা কোনো প্রবলেম করে, তখন আমরা বলি না ল্যাগ করছে, এখানেও তাই হচ্ছে, ল্যাগিং হচ্ছে, এই জন্য ওকে বলে এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড। এই যে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হলো, এইবার যে ফ্র্যাগমেন্টগুলোতে লেগেছে এর মতো কন্টিনিউয়াস লাগেনি, এই ফ্র্যাগমেন্ট তৈরি হতে হতে গেছে, এই জন্য এই ফ্র্যাগমেন্টগুলোর নাম হয়ে যায় ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকে, এই ফ্র্যাগমেন্টগুলোকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো এবার বলবো আস্তে আস্তে এরপরে। এইটা হলো আমাদের আরএনএ প্রাইমারের স্টেপ। এইবার হবে সিনথেসিস, লাস্ট স্টেপ, সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড। এইবার হবে সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড, সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড। এই সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড কি করে তৈরি হবে আমরা দেখাবো এখানে, সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড কি করে তৈরি হবে। সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে এরকম অবস্থায়। এই যে সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়েছে, যেটাকে আমরা বললাম 5' থেকে এটা শুরু হবে, 3' থেকে শুরু হবে, 5' থেকে এখানটা এটা শুরু হবে। তো মেনলি এবার কি হতে চলেছে, সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড মানে এই যে পুরো জিনিসটাকে এবার পুরো জিনিসটাকে আটকাবে, মানে আমাদের এই যে আরএনএ প্রাইমারগুলো এখানে এসে বসলো, এরকম করে বসে যাচ্ছে একদম পুরো ডাইরেক্ট এরকম, ওকে এরকম তো পরপর বসে যাচ্ছে। তো
তো আমাদের এই দিকে স্ট্যান্ডার্ডও এরকম হচ্ছে কোম্ব লাইক স্ট্রাকচার আছে, এদিকে স্ট্যান্ডার্ডও আছে কোম্ব লাইক যে স্ট্রাকচারগুলো থাকে। ওকে, এইটাকে জুড়বে মানে এই কুম্ভের সঙ্গে নিউ সিনথেসাইজ যেটা হচ্ছে মানে নতুন যে স্ট্যান্ডটা তৈরি হয়েছে, নিউ সিনথেসাইজটা এখনো হয়নি, একসঙ্গে জুড়ে নিউ সিনথেসাইজ তৈরি হবে। তো এই যে নতুন যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা যখন জোড়া কি করে লাগবে, ডিএনএ পলিমারেজের মাধ্যমে। ডিএনএ পলিমারেজের মাধ্যমে এগুলো আস্তে আস্তে জোড়া লাগবে। কার মাধ্যমে? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের মাধ্যমে এগুলো আস্তে আস্তে কোমগুলো জুড়ে যাবে। ওকে, আর এইদিকে কি হবে? এইদিকে হচ্ছে জ্বালা। এটা তো কন্টিনিউয়াস লিডিং একদম আরাম করে চলছে, এটা ডিসকন্টিনিউয়াস যেহেতু মাঝে মাঝে কুম্ভ আছে, এটা মাঝে মাঝে কি আছে, মাঝে মাঝে কুম্ভ আছে। তো এইটাকেও তো জুড়তে হবে, এটাকেও তো জুড়ে একদম পুরো একটা স্ট্যান্ড তৈরি করতে হবে যেটাকে নিউ সিনথেসাইজড। এটাকেও তো কুম্ভ এরকম করে জোড়া লেগে যাবে। কি করে জোড়া লাগবে? এই যে ফ্র্যাগমেন্টগুলো আছে এগুলো তো নাম হয়ে গেছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে হচ্ছে একসঙ্গে জুড়ে দেবে, তার নাম হচ্ছে ডিএনএ লাইগেস। ডিএনএ লাইগেস। এই ডিএনএ লাইগেস যখনই জুড়ে দেবে তারপরে কি হবে? হ্যাঁ, এইবার সব থেকে যেটা বড় জিনিস, এই বড় জিনিসটা আমি আগেরটা বলে দিলাম বটে, তবে এটা আমার বলা অন্যভাবে উচিত ছিল। ডিএনএ পলিমারেজের একটা বৈশিষ্ট্য আছে, যেমন ডিএনএ প্রাইমেজের বৈশিষ্ট্য, আরএনএ প্রাইমারের বৈশিষ্ট্য আছে, ও 3 স্ট্র্যান্ড থেকে 3 ড্যাশ থেকে বসতে শুরু করবে। ডিএনএ পলিমারেজেরও একটা বৈশিষ্ট্য আছে, ওর বৈশিষ্ট্য হচ্ছে ও 5 ড্যাশ থেকেই একমাত্র লাগতে শুরু করে। এটা তো কন্টিনিউয়াস, ও জানে খুব তাড়াতাড়ি লেগে যাবে, কিন্তু এ কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস। এই জন্য একে আগে কি করে, একে আগে বাইন্ড করে দেয়, একে আগে এই কুম্ভের সঙ্গে, মানে এটা নিউ সিনথেসাইজ ডিএনএ তৈরি করে দেয়, মানে 5 ড্যাশ থেকে শুরু করে। ওকে, আমি হ্যাঁ আরেকটা হতে পারে, যেটা সরি একটু ভুল বললাম, একটু ভুল বলেছি, যে ভুলটা হচ্ছে আমাদের যে 5 ড্যাশ এইখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো কি হয়, এই 5 ড্যাশ যেহেতু এইখান থেকে শুরু হয়, আমরা 5 ড্যাশ এটাকে বলছিলাম, এটা একটু ঠিক করে নেওয়া বলা ভালো, যে ডিএনএ পলিমারেজ 5 ড্যাশ থেকে শুরু হয়, তো 5 ড্যাশ থেকে এটা আছে, তো 5 ড্যাশ থেকে এটাই আগে হবে। এটা আগে হয়ে কি হবে, 5 ড্যাশ থেকে আগে হয়ে পুরো একদম ডিসকন্টিনিউয়াস যে ল্যাগিং স্ট্র্যান্ড আছে এগুলোকে আস্তে আস্তে বাইন্ড করতে শুরু করে দেবে। বাইন্ড করে কি তৈরি করবে, নিউলি সিনথেসাইজড ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে। তাহলে আমরা কি কি শিখলাম, যে ফার্স্ট আমাদের কি হবে, ফার্স্ট আমাদের আমাদের যে বিভিন্ন রকমের যে আমাদের ডিএনটিপি গুলো আছে, ডিএনটিপি মানে ডি অ্যাডিনোসিন মনোফসফেট, ডি সাইটোসিন মনোফসফেট, ডি গুয়ানিন মনোফসফেট, ডি থাইমিন মনোফসফেট, এগুলোকে এটিপি আর হচ্ছে ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ ফর্মে কিসে আসবে, ডি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডি সাইটোসিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট, আর আটা কি, আর হচ্ছে আমাদের আর হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট, আর আমাদের যেটা হচ্ছে থাইমিন মনোফসফেট, থাইমিন ট্রাইফসফেট আছে, সেটাতে কনভার্ট হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হবে। এরপরে কি হবে, আমরা অরিজিনটা খুঁজবো, কোন অরিজিনটা রেপ্লিকেশন হবে, কোন অরিজিনটা আমরা প্রপার, কোন অরিজিনটা মাল্টিপল যে অরিজিন আছে তার মধ্যে কোন অরিজিনটা, কোন পোর্শনটা আমরা ডিএনএ রেপ্লিকেশন করাবো, সেই অরিজিনটা খোঁজা হয়। এই অরিজিন করার পরে ওই অরিজিনটা একটু নিক নেওয়া, মানে ওটাকে চিহ্নিত করা হবে, দেন কাট করা হবে, দেন ওটাকে নিয়ে নেওয়া হবে, নিয়ে কি করা হবে, ওটাকে আনওয়াইন্ডিং করতে হবে, আনওয়াইন্ডিং বা আনজিপ করে দেবে, ওটাকে পুরোটা ডিএনএ যে স্ট্র্যান্ডটা আছে ওটাকে পুরো প্যাঁচানো জিনিসটাকে খুলে দেবে, সোজা করে দেবে, কাইন্ড অফ সোজা করে দেবে একদম। কি করে সোজা করবে, আচ্ছা
যে কাট করবে তার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস কি করবে, কাট করে দেবে। যে সোজা করবে, আনজিপিং করবে, তার নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ বা রেপ প্রোটিন যেটা বলে। এরপরে কি হবে, সোজা জিনিসটাকে হয়তো সোজা জায়গায় একদম পুরো নিজের জায়গায় থাকে, যাতে আবার সুপার কয়েলিং না হয়ে যায়, তার জন্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনকে নিয়ে আসবে, যাতে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন ওখানে গিয়ে ওর পজিশনটাকে ধরে রাখতে পারে। মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং যে প্রোটিনগুলো আছে এর কাজ হচ্ছে পুরো জিনিসটাকে এরকম করে ধরে রাখা এর পজিশনে। এরপরে কি হবে, এরপরে যেহেতু আমাদের আনওয়াইন্ডিং হয়েছে, টানাটানি হয়েছে, ডিএনএ যাতে ব্রেকেজ না হয়ে যায় বা মানে নষ্ট না হয়ে যায় বা ছিঁড়ে না যায়, তার জন্য যে টেনশনটা তৈরি হয়েছিল খোলার সময়, সেই টেনশনটাকে রিলিজ করতে হবে। ওই টেনশনটা রিলিজ করার জন্য আমাদের টোপোআইসোমারেজ আসবে বা ডিএনএ গাইরেস। টোপোআইসোমারেজ বা ডিএনএ গাইরেস কি করবে, ওকে রিল্যাক্স করে দেবে, রিল্যাক্স মোড করে দেবে। মানে আগের যা অবস্থা ছিল একদম পুরো রিল্যাক্স, মানে যখন নতুন অবস্থায় একদম প্রথম অবস্থায় যেরকম ছিল সেরকম রিল্যাক্স করে দেবে। রিল্যাক্স করে দেওয়ার পরে কি করবে, প্রাইমার দিয়ে যে স্ট্যান্ডগুলো খুলেছে সেই প্রাইমার দিয়ে নতুন প্রাইমারের সঙ্গে যুক্ত করবে, যাতে নতুন স্ট্যান্ড তৈরি হতে পারে একটা। এইবার প্রাইমারগুলো কি হবে, আমাদের যে আরএনএ প্রাইমার তার বৈশিষ্ট্য হচ্ছে 3' থেকে লাগা শুরু করে। 3' থেকে যখনই লাগা শুরু করবে, 3' থেকে লাগা শুরু করা যখনই শুরু হবে, তখনই কি হবে, তখন এই যে 3' থেকে যখনই লাগা শুরু করবে তখনই হচ্ছে ফার্স্ট হবে আমাদের কন্টিনিউয়াস ফেজে লাগবে, যেটা লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড থেকে লাগা শুরু করবে, তারপরে আস্তে আস্তে ডিসকন্টিনিউয়াস ফেজ বা যেটা ফ্র্যাগমেন্টের হচ্ছে আস্তে আস্তে প্রাইমার হিসেবে বসছে। ফ্র্যাগমেন্টস মিনস যেটা হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওই ফ্র্যাগমেন্টগুলোর হিসাবে বসতে থাকবে। ওইগুলো আস্তে আস্তে জোড়া লাগার জন্য আমাদের ডিএনএ লাইগেজ কি করবে, ওই ফ্র্যাগমেন্টগুলোকে আস্তে আস্তে জুড়ে দেবে। তারপরে কি হবে, ডিএনএ পলিমারেজ কি করবে, স্ট্যান্ডের সঙ্গে স্ট্যান্ড জুড়ে দেবে, স্ট্যান্ডের সঙ্গে স্ট্যান্ড, সব স্ট্যান্ডগুলোকে আস্তে আস্তে জুড়ে দেবে। তো এই হচ্ছে পুরোপুরি প্রসেস। লাস্ট যেটা হয়ে গেল সেটা হচ্ছে সিনথেসিস অফ নিউ ডিএনএ স্ট্র্যান্ড। ওকে, মোটামুটি এই এই প্রসেসগুলোর মতো করেই বাকি পুরো ডিএনএ সিনথেসিসটা হয়। ইউক্যারিওটাকে এই সিনথেসিসটা পুরোপুরি ফলো করা হয়। ওকে, হোপ ইউ এনজয় দ্যাট।